ডিওয়াইএফ এবং টিএফ এর পক্ষে এই সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফ এর রাজ্য পুলিশ সভাপতি পলাশ ভৌমিক, টিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায়দার বর্মন, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শান্তনু দেব এবং রাজ্য নেতৃত্ব বিজয় বিশেষ আছেন। মূলত এই সময় আপনারা সবাই দেখছেন যে গোটা রাজ্যে নির্দিষ্টভাবে 3টা দাবিকে চিহ্নিত করে আমাদের বিভাগভিত্তিক গণ কনভেনশন আমরা সংগঠিত করছি। মূলত হচ্ছে রাজ্যের মানুষের কর্মসংস্থানের দাবিতে, রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা গোটা রাজ্যে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। আগরতলায় গত নভেম্বর মাসের 11 তারিখ রাজ্যভিত্তিক কনভেনশন করে এখন বিভাগভিত্তিক কনভেনশন সংগঠিত হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের এই আন্দোলন কর্মসূচি কমরেড পলাশ ভৌমিক আপনাদের সামনে বলবেন। এই প্রসঙ্গে যেটা বলার যে নির্দিষ্টভাবে 3টা এই দাবি সনদ আমরা তৈরি করেছি রাজ্যের প্রতিটা মানুষের স্বার্থে, দলমত নির্বিশেষে প্রতিটা ঘরে এই সময়ে এই 3টা দাবি কোনো না কোনো একটা সমস্যা নিয়ে রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম সমস্ত দলের, সমস্ত বর্ণের, সমস্ত অংশের মানুষ এই সমস্যায় জর্জরিত। রাজ্যে যারা আমাদের মন্ত্রীরা আছেন তারা ব্যস্ত রাজ্যের মানুষকে কিভাবে প্রতারিত করা যায়, কিভাবে তাদেরকে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায়, তাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টায়। আমি শুরুতেই যে একটা উদাহরণ দিতে চাই যে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে বসে প্রেসমিট করে বলেছিলেন, এটা 2021 সালের ডিসেম্বর মাস, যে 22 সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি 100টা স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জনকে 2022 সালের মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন। 2022-2023 পেরিয়ে যাচ্ছে, 2024 সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেসমিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন। এই যে প্রতারণার খেলা চলছে, 2021 সালে যা ঘোষণা হয়েছে, বলছিলেন মহাকরণে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে মার্চের 2022 নিয়োগ করবেন, 22, 23, 24 পেরিয়ে গেছে, এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী ঘোষণা করছেন। এই প্রতারণা কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই। এবং এই দুইজন কখনো বাংলাতে, কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে এই ধরনের প্রতারণা সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছে। পিআই এবং পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই নিয়োগ নিয়ে মহাকরণের ন্যূনতম 36 থেকে 37টা প্রেসমিট করেছেন এই গত 6.5 বছরে। একজন পিআই কিংবা পিইটি একজনকে নিয়োগ করেননি। টিআরবিটি একটা বোর্ড আছে শিক্ষক নিয়োগের, এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে, মেরুদণ্ডহীন টিআরবিটি। 2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে, আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ। 2023 পেরিয়ে যাচ্ছে, 2024 পেরিয়ে যাচ্ছে। এসটিজিটির পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস 2022 সালের ডিসেম্বর মাসের এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না। ফলে এই টিআরবিটি যারা বসে আছে, মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা, তারা যদি না পারেন এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবিটির অধিকর্তারা প্রতারণা করছেন? মেরুদণ্ডহীন টিআরবিটির কাছে আমরা দাবি করব, আপনারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন আপনারা এটা ছেড়ে চলে যান। টিআরবিটি মানে বিজেপির কোনো রাজনৈতিক দলের অফিস না, মন্ডল অফিস না। টিআরবিটি একটা স্বাধীন স্বশাসিত সংস্থা। তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নিতে হবে, আর গত 6.5 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা হয়েছে। এই প্রতারণা সবাই মিলে অ্যাকশন করছেন। হাসপাতালগুলোতে বেহাল অবস্থা, এই এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা হনহন হয়ে ঘুরছেন। আমাদের রাজ্যের মাত্র 40 লক্ষ, যেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা, তার মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। ভাবা যায় 40 লক্ষের রাজ্যের মানুষ, প্রায় 1,92,000 উপর মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। আর এই রাজ্যে বিজেপি সরকার বহিরাজ্যের লোকদের ডেকে এনে আমাদের রাজ্যের সরকারি দপ্তরে চাকরি দিচ্ছেন। কি ভয়ঙ্কর ধরনের প্রতারণা আমাদের রাজ্যে শুরু করেছে। শূন্য পদ পড়ে আছে,
প্রতি বছর 5,000-এর মতন সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। গত 6.5 বছর 30,000 সরকারি কর্মচারী অবসরে গেছেন। 10,323-এর চাকরি চলে গেছে। কোনো পোস্টে লোক নিয়োগ হচ্ছেন না। গত বিধানসভায় রাজ্যের এক মন্ত্রী জানালেন সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে 9,552 জনের। 6.5 বছরে মাত্র 9,552 জনের সরকারি নিয়োগ হয়েছে। এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা, এবং শুধু বঞ্চিত না, তাদেরকে নানাভাবে প্রতারিত করা, বহিরাজ্যের যুবকদের চাকরি দিচ্ছেন, এরাজ্যের যুবকদের বঞ্চিত করে, আমরা তার বিরুদ্ধে সরব হচ্ছি, তার বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা দাবি করছি সমস্ত অংশের যুবকরা রাস্তায় নামবে। অনেকগুলো আছে, ইন্টারভিউ নিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না, টেট উত্তীর্ণরা প্রতিদিন রাস্তায় নামছেন, স্কুলের ছেলেমেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন, টেট উত্তীর্ণ বসে আছেন, তাদের নিয়োগ করছেন না। এ হচ্ছে এই যে কর্মসংস্থানের প্রশ্নে ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখছি এই সময়ে একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে, একই অবস্থা সমস্ত প্রতিটা দপ্তরে শূন্যপদ খালি পড়ে আছে। আইন শৃঙ্খলার প্রশ্নে আলাদা করে কোনো বিষয় আমরা উল্লেখ করতে চাই না, গোটা রাজ্যের মানুষ জানে। সাংবাদিক, চিকিৎসক, সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে শিক্ষককে বাড়িতে তুলে নিয়ে গিয়ে বিজেপির নেতা খুন করলেন, পুলিশ তুলে নিয়ে দায়িত্ব নিয়ে খুন করছেন তার পুলিশ থানার মধ্যে, সাংবাদিকরা রাজপথে রাস্তায় আক্রান্ত হচ্ছেন, পুলিশ অফিসার এসডিপি অফিসের সামনে বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছেন, সাম্প্রদায়িক একটা বিভাজনের বাতাবরণ গোটা রাজ্যে তৈরি করার চেষ্টা করছেন একজন মন্ত্রী দায়িত্ব নিয়ে। মন্ত্রীর বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করছেন না, মন্ত্রী দায়িত্ব নিয়ে সংবিধানের নামে শপথ গ্রহণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন নানা কায়দায়। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, রাজ্যের মেয়েরা, রাজ্যের মায়েরা, তারা পর্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা বিষয় আমি আপনাদের সামনে দিতে চাই, যে আমাদের যে নারীরা কত নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটার মধ্য দিয়ে কষ্ট হবে যে বন্যার কিছুদিন পরে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, তিনি একজনকে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে I want to do a lot, but Biplab Debji restricted me not to enter the state, so I am apologies, feel sorry. আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার স্ত্রীকে রাজ্যে আসার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, রাজ্যে আসতে দিচ্ছেন না। তার মূল কারণ হচ্ছে যে আমাদের রাজ্যের যা বিপ্লব দেব শুরু করে দিয়েছিলেন, মানিক শাহের নেতৃত্বে তার চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত, বিপ্লব কুমার দেব পর্যন্ত মনে করছেন এ রাজ্যের মহিলারা সুরক্ষিত না, যে কারণে ওনার স্ত্রীকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না। কোন ভয়ঙ্কর জায়গায় গিয়ে, এবং তার সূচনা করেছিলেন তৎসময়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের এই জঙ্গলের রাজত্বে নিজের স্ত্রীকে পর্যন্ত রাজ্যে পাঠাতে ভয় পাচ্ছেন। এ হচ্ছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত, এবং তার থেকে জ্বলন্ত উদাহরণ কিছু হতে পারে না। এবং আমরা মনে করি অন্য কোনো কারণে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে আটকে রাখবেন, এ রাজ্যে আসতে দেবেন না, এটা হতে পারে না। নিরাপত্তাহীনতায় স্ত্রীর নিরাপত্তা থাকবে না বলে তাকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না। নেশার বারবারন্ত চূড়ান্ত জায়গায় স্কুলের ছেলেমেয়েরা পর্যন্ত নেশা আক্রান্ত হচ্ছেন।